কয়েকদিন ধরেই মিডিয়াতে গুঞ্জনটা চলছিল, আর কালকে শেষ পর্যন্ত বোমাটা ফাটিয়ে দিলেন ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ভাইপো নাকি নন্দীগ্রামে যাচ্ছেন নির্বাচনী লড়াই লড়তে, আগামী বিধানসভা নির্বাচনে সেখানে লড়বেন, সেখান থেকে জিতবেন, শুভেন্দু অধিকারীকে হারিয়ে তিনি প্রথমে উপমুখ্যমন্ত্রী হবেন এবং তারপর বোধহয় মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন, এরকম সব একটা ব্যাপার চলছে। তো পুজোরও তো মাঝে মাঝে চিত হয়ে শোয়ার একটু ইচ্ছা হয়, সেই প্রসঙ্গে আমার কিছু বলার নেই। পুজোর ইচ্ছা পুজো করেছে, আমার কি বলার আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সত্যিই কি এরকম কোনো সম্ভাবনা আছে? আর যদি সম্ভাবনা থেকেও থাকে তাহলে কারণটা কি? সত্যিই কি শুভেন্দু অধিকারীকে হারাতেই ছুটে যাচ্ছেন? কেননা যেখানে গিয়ে তার পিসিমণি লেজে গোবরে হয়ে সারা জীবন কানের কাছে শুনতে হবে, আমি শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি, হেরেছি। 1956-র জ্বালা যাদেরকে এখনো জ্বালিয়ে মেরে যাচ্ছে, পিসি যেখানে কোনো কিছু করতে পারেনি সেখানে ভাইপো যাবে আর মিরাকেল হয়ে যাবে? না, এর পিছনে শুধুমাত্র রাজনৈতিক কারণ নেই। রাজনৈতিক কারণ তো কিছুটা রয়েছেই, তার থেকেও একটা মারাত্মক কারণ রয়েছে। সেই কারণটা একটু পরে আসছি। কিন্তু কেন হঠাৎ করে এই নিয়ে জল্পনা হচ্ছে বা এই নিয়ে চর্চা হচ্ছে? দেখুন, চর্চা তো কোনো জিনিস এমনি এমনি হয় না। নির্বাচনের আগে বিভিন্ন সেগমেন্টে আলোচনা হয়, কিন্তু সুনির্দিষ্ট কিছু ইনপুট না থাকলে সেই জায়গা নিয়ে আলোচনা হয় না। এখন যদি হঠাৎ করে আলোচনা শুরু হয়ে যায় যে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী এসে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার কি কোনো ভিত্তি আছে? একটা তো কোনো জিনিসের ভিত্তি থাকতে হবে। তো প্রথম জিনিস যেটা উঠে আসছে, যেটা রাজনৈতিক কারণটা বলা হচ্ছে, যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতেছেন এবং নন্দীগ্রামে সেই যে মাননীয়াকে হারিয়ে দিয়েছেন, মাননীয়ার ভয়ে কিন্তু ওই মুখ হননি, আর ধারে কাছে যাননি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, 2024-এর লোকসভা নির্বাচনে ওই একটা বাচ্চা ছেলেকে, পাপোস না কি নাম, তাকে পাঠিয়ে দিয়েছিল ওখানে, যে যা ওখানে তুই একটু, সবাই তো তোকে রোগড়ে চলে যায়, মারিয়ে চলে যায়, ওখানে একটু শুভেন্দু অধিকারীর রগরানি খেয়ে আয়। আবার সে রগরানি খেয়ে চলে এসছে। যে ব্যবধানটা 2000 ছিল সেটা প্রায় বাড়িয়ে 4.5 গুণ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। তাহলে সেটা লোকসভা নির্বাচন, বিধানসভায় আরও সেটা বাড়বে। তাহলে সেখানে যাচ্ছেন কেন? আসলে যেটা মেন জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে নন্দীগ্রামে তিনি হারিয়েছেন দিদিমণিকে, এবার তিনি ভবানীপুরেও হারাবেন। এবং যেটুকুনি গুঞ্জন উঠে গেছে বিজেপির অভ্যন্তরে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি এরকম একটা ভাবনা চিন্তা করছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তো লড়বেনই, সেটা তার ভদ্রাসন, সেখানে লড়লে তিনি জিতবেনই। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও ক্যান্ডিডেট করে দেওয়া হতে পারে। এবং এইটা নিয়ে জল্পনার অন্ত নেই, তার কারণ শুভেন্দু অধিকারী নিজে বলেছেন তিনি এখানে একজন বুস্তরের কর্মীকে দাঁড় করিয়েও মমতা ব্যানার্জিকে হারাবেন। সেখানে তিনি নিজস্ব সমীক্ষা করছেন, এখানকার সংগঠন অনেক পাকাপোক্ত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং ভবানীপুরে যে একটা কঠিন ফাইট দেওয়া হবে, এটা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই। এবং শুভেন্দু অধিকারী রিসেন্টলি একটা কথা বলে দিয়েছেন যে মেটিয়াবুরুজে যদি পালিয়ে না যান না, তাহলে এই ভবানীপুরে দাঁড়ান আর এই ভবানীপুরে আপনাকে হারিয়ে দেবো। এখন মুশকিল হচ্ছে, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী সেই চ্যালেঞ্জটা নিয়ে থাকেন, সেটা কিন্তু উন্নত হওয়ার জায়গা নেই। ফলে ভবানীপুরে এবারে কিন্তু অত্যন্ত অত্যন্ত কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে, এবং কে জানে সেখানে হেরে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন মুশকিল হচ্ছে, নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ বড় করে, সেখানে হেরে মুখ চুন করে চলে এসছেন। ভবানীপুরেও যদি শুভেন্দু অধিকারী হারিয়ে দেয়, তাহলে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আর টিকে থাকতে পারবেন তো? ফলে মনের মধ্যে একটা শঙ্কা জাগছে। আর সেই জায়গা থেকে দলের অভ্যন্তর থেকেই কথা উঠে যাচ্ছে বিভিন্ন অল্টারনেটিভ সিট নিয়ে। কেউ বলছেন মেটিয়াবুরুজ চলে যান, একবারে সেফ সিট। কেউ বলছেন বালিগঞ্জে চলে যান, কেউ বলছেন রাসবিহারীতে চলে যান, এরকম নাকি আলোচনা হচ্ছে, সেটাও সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। এখন মুশকিল হচ্ছে, যদি সত্যি সত্যিই শুভেন্দু অধিকারীর ভয়ে বা যেভাবে চেপে ধরেছেন সেই আতঙ্ক থেকে সিট চেঞ্জ করেন, অন্য জায়গায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানে হয়তো জিতবেন, কেননা সেখানে সংখ্যালঘু ইকুয়েশন এই সমস্ত কিছু দেখেই তো তাকে প্রার্থী করা হবে। কিন্তু গোটা দলের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে কি বার্তা যাবে? যে দেখো, যে মুখ্যমন্ত্রী হয়ে আছে 3বার ধরে, 4বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই ব্যক্তি বিরোধী দলনেতাকে কতখানি ভয় পাচ্ছে। হুঙ্কার দিয়েছিলেন ভবানীপুরে হারাবো, আর সেই জন্য নন্দীগ্রামে হারার পর এবার ভবানীপুর থেকেও পালিয়ে যাচ্ছে। তাহলে যেদিকেই যান মুশকিলটা হয়ে যাচ্ছে। ভবানীপুরে যদি দাঁড়ান শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ অনুযায়ী, সেখানে হারার সম্ভাবনা প্রবল। আবার যদি ভবানীপুর থেকে পালিয়ে যান, তাহলে গোটা রাজ্যে তার দলের হারাটা কার্যত নিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই জায়গা থেকে একটা ব্যাকআপ প্ল্যান হয়েছে, যে শুভেন্দু অধিকারী যতই বলুন তিনি ভবানীপুরে দাঁড়াবেন, করবেন, নন্দীগ্রামে যাকেই দাঁড়ানো হোক অত অত ফাইটটা দিতে পারবে না। তাহলে ভবানীপুরে অনেক বেশি কনসেন্ট্রেট করবেন শুভেন্দু অধিকারী, আর সেক্ষেত্রে কিন্তু মুশকিলটা বাড়বে। তাই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দাও।
নন্দীগ্রামটাও যদি এরকম একজন হেভিওয়েট প্রার্থী চলে যায় এবং ভবানীপুরে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে হয়, দুটো জায়গা সামলানো একটু প্রবলেম হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে নন্দীগ্রামে জিনিসটা ভাসিয়ে দাও। এই জল্পনাটা কেন বাড়ছে আরও তার কারণ নিজের পছন্দ মতো লোকেদের বেছে বেছে এই হিরে মডেল যেটা নিয়ে এত গর্ব করেন সেখান থেকে তিনি নন্দীগ্রামে পাঠিয়ে দিচ্ছেন। এবং সেখানে যেভাবে তারা কাজকর্ম করছে সেই সব অফিসাররা, সেই সব পুলিশরা, যেটা পুলিশের কাজ অফিসারদের কাজ নয়, তারা এদের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার কাজ করছে। সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে নন্দীগ্রামে ভাইপোর লড়াই নিয়ে এত জল্পনা হচ্ছে। এটা তো গেল পলিটিক্যাল রিজন, ঠিক আছে, পলিটিক্যালি কেউ কিছু ভাবনা চিন্তা করতেই পারে, কিন্তু এর পিছনে আর একটা বৃহত্তর জায়গা রয়েছে। কি বৃহত্তর জায়গা রয়েছে সেটা হচ্ছে, আপনাদের বলেইছিলাম যে বিহার ইলেকশনটা মিটে গেলে বাংলাকে পাখিচোখ করে নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং অমিত শাহজি এখানে এসে ঘাঁটি গাড়ছেন। সুতরাং দুয়ে দুয়ে চার করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে যেসব কানাঘুষো আসছে সেখানে একে একে এবার গ্রেপ্তারি শুরু হবে, এবং গ্রেপ্তারি শুরু হতে 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 ওই বড় মাথাটা যেটার দিকে আমরা সকলে তাকিয়ে বসে আছি, যে মাথাটা অ্যারেস্ট না হলে এখানে যে সেটিং থিওরি আছে সেটাকে গঙ্গায় ভাসানো যাবে না। এবং বহু মানুষ যারা চান এই রাজ্যে পরিবর্তন করুন কিন্তু শুধুমাত্র এই সেটিংয়ের জন্য ভোট দিচ্ছেন না, তারা এবারেও ভোট দেবেন না। ফলে সেই জায়গাটার কিন্তু প্রবল একটা সম্ভাবনা হচ্ছে। এবং যেভাবে বিভিন্ন মামলায় ঘিরে গেছেন, যেভাবে ওই কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচারে বিভিন্ন জিনিসগুলো সামনে চলে আসছে, যেভাবে ভয়েস স্যাম্পেল হয়ে গেছে কাকুর, সেই সমস্ত জায়গা থেকে গ্রেপ্তারিটা হবেই। সেটা কবে কোন মুহূর্তে সেটা রাজনীতির সঠিক অঙ্কে হয়ে যাবে, চিন্তা নেই, কিন্তু ভোটের আগে হবে এমন একটা সম্ভাবনা প্রবলভাবে আসছে। এখন দলের মধ্যেই একটা চিন্তা বাড়ছে, এবং সবথেকে বড় কথা ওই কোটি কোটি টাকা দিয়ে যে পরামর্শদাতা সংস্থা নিয়ে আসে তাদের মধ্যেও চিন্তা বাড়ছে যে সত্যিই যদি সেই গ্রেপ্তারিটা হয়, যা আবহাওয়া পশ্চিমবঙ্গের রয়েছে, রাজনৈতিক আবহাওয়ার কথা বলছি, সেই জায়গা থেকে কোনো সিম্প্যাথি গেইন করা যাবে না। উল্টে মানুষ আরও বেশি উল্লসিত হবে, মানুষ আরও বেশি কনফিডেন্ট হবে এবং বিপক্ষে ভোটটা পড়বে। সুতরাং এই জায়গাটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। আর তাই এই নন্দীগ্রাম এপিসোডটাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ এক্ষেত্রে যদি গ্রেপ্তারিটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করা যাবে, না এসব দুর্নীতির কোনো ব্যাপার নয়। আসলে ওই যে নন্দীগ্রামে লড়বেন বলেছিলেন, আর শুভেন্দু অধিকারী বুঝে গেছেন নন্দীগ্রামে লড়তে এলে আমি হেরে যাব। সুতরাং সেই জায়গা থেকে ভয় থেকে গ্রেপ্তারটা করানো হয়েছে, ওই সহানুভূতি করানোর একটা চেষ্টা, এটা নাকি মেন কারণ, এবং সেই জন্যই এই জায়গাটা তৈরি হচ্ছে। এবার এই অবধি শোনার পর আপনাদের মনের মধ্যে অবভিয়াসলি প্রশ্ন আসবে যে দূর মশাই, এসব গ্রেপ্তারি অনেক হয়েছে, কই এখনও তো কিছু দেখতে পেলাম না, কোথায় গেছে? ওই মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি হয়, কিছু ছোটোখাটো চুনুপুটিকে ধরে, আলটিমেটলি হবে না। ও তো মোদি বাবার সঙ্গে সেটিং আছে, সাদা দাড়ি আর সাদা শাড়ির সেটিং, সেটাই পশ্চিমবঙ্গ, এবং সেই জন্যই এই অবস্থা রয়েছে। বেশ, আপনাদের কথাকে ফুল রেসপেক্ট করছি, কিন্তু আমি কিছু প্রমাণ আপনাদের পরপর দেখাচ্ছি। আপনারা জানেন রিসেন্টলি এই এসআইআর প্রসঙ্গে 13 জন অবজারভারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, স্পেশাল অবজারভারকে নিয়ে আসা হয়েছে। ওই 10 জন গিয়েছিল না দিল্লিতে চাপ দিয়ে, ভাইপো কোম্পানি পাঠিয়েছিল, নিজে ভয়ে যায়নি, দিল্লি পুলিশের লাঠির ভয়টা ছিল, ওই জন্য 10 জন আমচা চামচা বেলটাকে পাঠিয়ে দিয়েছে। যে দিনকে পাঠিয়েছে সেদিনকে নির্বাচন কমিশন পাল্টা 13 জন আইএএস অফিসার, তার মধ্যে একজনকে হেড করে দেওয়া হয়েছে মাননীয় সুব্রত গুপ্তকে, এবং তার আন্ডারে আরও 12 জন অফিসারকে রাখা হয়েছে, তাদেরকে দুটো দুটো করে জেলা ভাগ করে দেওয়া হয়েছে, এবং তারা সেই জায়গাকার এসআইআর প্রসেসটা পুরোটা দেখছেন। তো সেই যে সুব্রত গুপ্ত, তার কথা তো আগেই বলেছি আপনাদের, যে ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা একদম সর্বনাশ করে ছেড়ে দিয়েছে, সেই জায়গাটা এই মানুষটা মেরুদণ্ড সোজা করে মানুষের ভালো করার চেষ্টা করেছিলেন, আর সেই জন্য দিদিমণির গুস্সার শিকার হতে হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে। এবার গতকাল সবথেকে বেশি এসআইআর ফর্ম মৃত ভোটার রেখে দেওয়া যে জায়গাটা নিয়ে কথা উঠছিল, বিরোধীরা বারবার অভিযোগ জানাচ্ছিল, সেই ফলতায় গিয়েছিলেন মাননীয় সুব্রত গুপ্ত, এবং তার সঙ্গে গিয়েছিলেন এই সি মুরুগান। কে এই সি মুরুগান? তার পরিচয়টা একটু দিচ্ছি। কেন এত কথা বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন, যারা ভাবছেন যে এখনও সেটিং ওই ভামেদের কথা মাথার মধ্যে থেকে বার করতে পারছেন না, তাদের জন্য বলছি। এই সি মুরুগান নাম শুনেই বুঝতে পারছেন তামিলনাড়ুর মানুষ, একজন পুলিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, এবং পরবর্তীকালে তিনি ইউপিএসসি পরীক্ষা দেন, আইএএস অফিসার রিক্রুটেড হন, এবং তিনি 2007 সালে পশ্চিমবঙ্গ ক্যাডারের মধ্যে চলে আসেন। তাকে প্রাথমিকভাবে ওই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওইদিকে কোথাও একটা এডিএম হিসেবে পোস্টিং দেওয়া হয়েছিল। তারপর আস্তে আস্তে পদোন্নতি হতে হতে তিনি পৌঁছে যান পরিবহন দপ্তরের সচিব, এবং এই পরিবহন দপ্তরের সচিব হিসেবে কাজ করার সময় ওই পরিবহন দপ্তরের যে অফিসটা আছে, যেটা কার্যত ঘুঘুর ভাষা হয়ে গেছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, দালাল চক্রে ভরে গেছে, সব কটাকে টাইট দিয়ে ছেড়ে দিয়েছিলেন।
সব কটাকে টাইট দিয়ে ছেড়ে দিয়েছেন, ওখানে দালাল চক্র পুরোপুরি বন্ধ করে ছেড়ে দিয়েছেন। ব্যাস, দিদিমণির বিষ নজরে পড়ে গেছেন। কেন এই জিনিস বন্ধ হচ্ছে? কামাইয়ের মেন জায়গাটা তো ওইখানেই। সুতরাং তাকে পাঠিয়ে দেওয়া হয় টি বোর্ডে। সেখানে গিয়েও ওই যেসব ঘাবলাবাজি হতো তার অনেক কিছু তিনি ধরে ফেলেছিলেন, ফলে একদম কুদৃষ্টিতে আছেন। আর সেই মানুষটাকেই রেকগনাইজ করা হয়েছে, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে কোথায় না, ওই ভাইপোর হিরে মানিক যেখানে ছড়িয়ে আছে সেই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে গিয়ে মূল যে জায়গাটা যেখানে নাকি বিপ্লব বিদ্রোহ অনেক কিছু করা হবে সেইখানটায় গিয়ে বুক চিতিয়ে লড়াই করছেন। আচ্ছা বলুন তো, যদি আমি সেটিং করে থাকি, আমি এই রাজ্যে জিততে না চাই, আমি চাই এই রাজ্যে যারা ক্ষমতায় আছে তারাই থাকুক, তাদের সঙ্গে আমার একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, গোপন আন্ডারস্ট্যান্ডিং, কি আন্ডারস্ট্যান্ডিং কেউ জানে না, আছে, তাহলে আমার এত কিছু কাঠখড় পড়ানোর দরকার কি ছিল? এই এসআইআর যে প্রসেসটা হচ্ছে, দিদিমণি তো বলেই দিয়েছে যে গোটা দেশে যেটা হচ্ছে সেটা লোক দেখানো, আসল বাংলাকে টাইট দেওয়ার জন্য এটা করা হচ্ছে। কি দরকার ছিল এটার জন্য? আপনাদের আর একটা জিনিস দেখায়, যারা এই সেটিং তত্ত্বে বিশ্বাস এবং বলেন যে না না এখানে কিছু হবে না, ওই ভাইপো অব্দি পৌঁছবে না, মূল মাথা অব্দি পৌঁছবে না, তাদের একটা কথা চিন্তা করুন। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে আবার কে কী সব উল্টোপাল্টা নামে ডাকে, একদম বলবেন না, ভদ্র মহিলা, সম্মান দিন, আমাদের মায়ের বয়সী। তো চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিজেপি আগে থেকে কিভাবে জানতে পারে এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব রাজ্যের মন্ত্রী। কালকে একাধিক প্রশ্ন তুলেছেন ওই 7 দিন প্রসেসটা পিছিয়ে যাওয়ার পর, এবং সেখানে এই চন্দ্রিমা ভট্টাচার্যের মূল প্রশ্ন যেটা ছিল যে যেটা ইলেকশন কমিশন করতে চাইছে সেটা বিজেপি আগে থেকে কিছু জেনে যাচ্ছে। মানে মূল উদ্দেশ্য যেটা তিনি বলতে চাইছেন, সোজা কথায়, ইলেকশন কমিশন টোটালি কন্ট্রোল করছে বিজেপি, বিজেপি এটা চালাচ্ছে। এবার এটা বাস্তব সত্য নয়, ইলেকশন কমিশন নিউট্রালভাবে তার কাজটা করছে, যে কাজটা করা উচিত, যেটাকে এতদিন তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, তারা নিজেদের পছন্দের লোককে বসিয়ে রেখে এটাকে কার্যত একটা তৃণমূলের এক্সটেন্ডেড পার্টি অফিস করে দিয়েছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করছে। সেই জায়গাটাকে ইলেকশন কমিশন ভেঙে চুরে একদম নিউট্রাল লোক বসিয়ে সঠিক কাজ করাচ্ছে। সেটা তো অন্য প্রসঙ্গ। আমি ধরে নিলাম চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী, তিনি যখন বলছেন এই কথাটার মধ্যে সত্যতা আছে, বাস্তবতা আছে, বিজেপি এটা নাকি পুরোটাকে কন্ট্রোল করছে। তাহলে সেটাই যদি হয়, পয়েন্ট নাম্বার 1, আবারও বলছি, যারা ভাবছেন এখনো সেটিং আছে, তাহলে তা এইটা এত কিছু করার কি দরকার ছিল? কি দরকার ছিল চাপে ফেলার? কি দরকার ছিল অস্বস্তি বাড়ানোর? কান্নাকাটি করছেন রোজ এরা এসে, চিৎকার করছেন, ছটফট করছেন, এই ছটফটানি বাড়ানোর তো কোনো দরকার ছিল না। আমি তো জিতবই না, আমার তো সেটিং, ও দিদিমণি থাকা যায় আমি থাকাও তাই, ও কোনো রকম কোনো ব্যাপার না, আমার যা দরকার আমি ঠিক পেয়ে যাই দিদিমণির কাছ থেকে। তাহলে এদের এত কান্নাকাটি বাড়ছে কেন? কেন বলছে এই জায়গাটা করছে? আর এই মাননীয় মন্ত্রীকে, চন্দ্রিমা ভট্টাচার্যকে আর একটা কথাই বলছি, আপনারা যদি বুঝে গিয়ে থাকেন যে বিজেপি নির্বাচন কমিশনটা কন্ট্রোল করছে, তার মানে বুঝে গেছেন যে আলটিমেটলি আর আপনাদের কিছু করার নেই। এখনও কেন চিৎকার চেঁচামেচি করছেন? ঘরে ঢুকে যান, যত যাই করুন, যদি ওইটা সত্যি সত্যিই বিজেপি কন্ট্রোল করে থাকে তাহলে তো আলটিমেটলি আর আপনারা কিছু করতে পারবেন না, জেতা ফেতা তো অনেক দূরের কথা, কন্টেস্টই করতে পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন কি হচ্ছে? আসলে আসলে মেন জায়গাটার দিকে ধীরে 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 কিন্তু এগোনো হচ্ছে, এবং যত এগোনো হচ্ছে তত শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আতঙ্কটা বাড়ছে। কেন? কেননা শুভেন্দু অধিকারী ঠান্ডা মাথায় যেটা খেলার কথা সেটাই খেলে যাচ্ছেন। ওই উল্টোপাল্টা চিৎকার চেঁচামেচি করে খেলা হবে বলে করার খেলা নয়, আসল খেলাটা খেলছেন। আর সেই জন্য শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা বারবার চলে যাচ্ছে। এতদিন কোনো রকম বিরোধীদের গুরুত্ব দেওয়া হয়নি, পিএসসি চেয়ারম্যান বিরোধীদের দেওয়া হয়নি, শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে বারবার বিধানসভা থেকে সাসপেন্ড করিয়ে দেওয়া হয়েছে, গায়ের জোরে সমস্ত কিছু হয়েছে। এখন শুভেন্দু অধিকারীকে দুটো মিটিংয়ে ডাকা হচ্ছে, কত দরদ বিরোধীদের প্রতি একবারে। কি ব্যাপার? ওই ছবিটা দিয়ে একটা কোথাও গিয়ে ছবি তৈরি করার চেষ্টা করা হবে, মানুষের পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করা হবে, এই মিটিংয়ে ডাকা হবে, তারপর ওই ডিজিটাল গাধা না ডিজিটাল পাঁঠা কি একটা টিম বানিয়েছে না, তাদেরকে দিয়ে প্রচার করা হবে, এই দেখো শুভেন্দু আমাদের দল থেকে গিয়েছিল, এখন আমাদের দলেই ফেরত আসতে চাই, এই দেখো শুভেন্দু অধিকারী হারের ভয় পাচ্ছে সেই জন্য এখন থেকে পায়ে ধরতে এসছে, এই ধরনের নেগেটিভ প্রচার। এবার যারা গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ বা একটু পড়াশোনা কম, তারা এগুলোতে প্রভাবিত হবেন, এই ভোটটাকে প্রভাবিত করতে হবে, সেই সবের খেলা চলছে। যারা জিতবে 250 260 আসন নিয়ে ক্ষমতায় আসবে, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হবেন, বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজতে হবে, বিজেপি শুভেন্দু অধিকারী সব শেষ হয়ে যাবে, তাদের এত প্ল্যান প্রোগ্রাম এসব করার কি দরকার হয়ে পড়ছে? আসলে পড়ছে, তার কারণ হচ্ছে এইবার অ্যাক্সেলারেশনটা বাড়ছে। একদিকে এসআইআর এর জ্বালা,
একদিকে ইলেকশন কমিশন কারুর কথা শুনছে না, নিউট্রালি যেটা সঠিক সেই কাজটা করছে, কিছুতেই প্রভাবিত করা যাচ্ছে না। আর আরেকদিকে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী, অমিত শাহ তারা ময়দানে নামছেন, তারা পরিকল্পনা সাজাচ্ছেন, আর তার সামনে শুধুমাত্র হারের আতঙ্ক চোখের সামনে জল করছে। ফলে কোন পথে যে চলি, কোন কথা যে বলি, সেই জায়গাটা চলে আসছে। তার থেকেও গুরুত্বপূর্ণ, নির্বাচনে লড়ার মতো জায়গায় এরা থাকবে তো? ওই বললাম, গ্রেপ্তারি কিন্তু শুরু হবে, খেলা কিন্তু শুরু হচ্ছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই রাজনীতি। আর সেই রাজনীতিটা আমার আপনার আবেগে চলা মানুষগুলোর থেকে অনেক বেশি, অনেক ভালো করে বোঝেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর সেটা বোঝেন বলেই কি এই যন্ত্রণা এত বেড়েছে? এই জন্য কি এত কিছু প্ল্যান প্রোগ্রামিং করতে হচ্ছে, কিন্তু করেও শেষ রক্ষা কি হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।